প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। কেমন আছেন? পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, আগরতলা মিশনে ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবি ছাত্র নেতাদের। দৈনিক সমকাল, সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা দিল্লির, জাতীয় ঐক্যের আহ্বানে প্রধান উপদেষ্টার বৈঠক। দৈনিক যুগান্তর, ডাক দেবেন জাতীয় ঐক্যের, ছাত্র প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। আগরতলা হাই কমিশনে হামলা পূর্ব পরিকল্পিত। কালের কণ্ঠ, ১/১১ মতো টার্গেটে ব্যবসায়ীরা, সারা দেশে প্রতিবাদ বিক্ষোভের ঝড়। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, পতাকার অবমাননা। দৈনিক ইত্তেফাক, দেশ জুড়ে বিক্ষোভ, ভারতীয় হাই কমিশনারকে তলব। বাংলাদেশ নিয়ে অপতথ্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার। বাংলাদেশ প্রতিদিন, নজিরবিহীন উত্তেজনা, ভারতীয় হাই কমিশনারকে তলব, আগরতলায় কনসুলার সেবা বন্ধ। মানব জমিন, জাতীয় ঐক্য করতে প্রধান উপদেষ্টার উদ্যোগ। খবরের কাগজ, ক্ষোভে ফুঁসে উঠছে দেশ, ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের ডাক। দেশ রূপান্তর, প্রণয়কে তলব, চাইলে স্থিতিশীলতা, সবচেয়ে বেশি দুর্নীতি পাসপোর্টে। সময়ের আলো, অনিশ্চিত ঢাকা দিল্লি বৈঠক, জাতীয় ঐক্যের ডাক। আজকের পত্রিকা, বন্দরে বাণিজ্যে বাধা। রূপালী বাংলাদেশ, প্রতিবাদে উত্তাল দেশ, আজ জাতীয় ঐক্যের সংলাপ শুরু। কালবেলা শিরোনাম, ৫ ব্যাংকের ১২০০ কোটি টাকা হাওয়া। আগরতলার বাংলাদেশের কনসুলার সেবা বন্ধ। দৈনিক জনকণ্ঠ, প্রতিবাদ মুখর সারা দেশ, জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দৈনিক সংগ্রাম, দুর্নীতিতে চ্যাম্পিয়ন পাসপোর্ট ও বিআরটিএ। দিনকাল, জাতীয় ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার। আপনি শিরোনাম শুনলেন, জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। তার আগে আমি এই আলোচনা করবার আগে একটা আনন্দ সংবাদ দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই, যেটা শিরোনাম হয়নি। মানে পৃথিবীর একদিকে তো অন্ধকার থাকে, একদিকে আলো থাকে। যেদিকে সূর্য ছিল সেদিকে খেলা ছিল বাংলাদেশের সাথে, আমাদের প্রিয় ক্রিকেটারদের সাথে। জ্যামাইকা টেস্টে, দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জিতে গেল। এবং যে খবরটি আমরা শিরোনাম করতে পারিনি, কালকে হয়তো সেই শিরোনামটা হবে। একই সাথে আমাদের মেয়েরা আরেকটি দেশকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে। তার মানে বাংলাদেশের ক্রিকেটের দুঃসময়ে যেমন আমরা সমালোচনা করি, আজকে তো আনন্দ করার দিন। কি বলবেন? ডেফিনেটলি আনন্দ করার দিন। তবে আমি একটা জিনিস শুধু বলবো, যে আনন্দের মাত্রাটা যেন ঠিক থাকে। কারণ আমরা মানে অতি উৎসাহী হয়ে, অতি উচ্ছ্বসিত হয়ে এমন কিছু করে ফেলি যে পরবর্তী খেলাটাই একেবারে মানে আপনি যেটা বলতে চাইছেন যে এই অর্জন যেন ধরে রাখবার জন্য আমাদের যে সামনের দিকে যে পথ, সেটাতে অতি বেশি নির্ভর না হয়ে আমাদের এগিয়ে যাওয়া দরকার, তাই তো নাকি? অবশ্যই অবশ্যই। তো মেয়েদের কি বলবেন? মেয়েদেরকেও একই কথা বলবো। এটা কি ক্রিকেট টিম না? ক্রিকেট টিম। আচ্ছা, মেয়েদের কিন্তু ক্রিকেট টিম এবং ফুটবল টিম দুটোই কিন্তু বেশ ভালো আছে। এখন এদেরকে যদি আমরা এই উপঢৌকন দিয়ে তাদের সব নষ্ট করে ফেলি, তাদের স্পিরিটটা নষ্ট করে ফেলি, তাদের হয়তো তাদের উৎসাহ দেওয়ার জন্য তো অবশ্যই কিছু লাগবে, সেটা তো দেবেন, কিন্তু সেটা একটা লিমিট থাকবে। মানে আপনি যেটা বলতে চাইছেন যে অতি উচ্ছ্বসিত হয়ে যেন পরের খেলায় আবার মিয়ে না যায় আর। যেমন 15 বছর পর ক্যারিবীয় জায়গায় বাংলাদেশ টেস্টে জিতলো এবং মিরাজের নেতৃত্বে প্রথম টেস্ট জিতে গেল, এটা একটা মাইল ফলক। তাইজুল সেরা খেলোয়াড় হয়েছেন, এইটা একটা মাইল ফলক। তো সবকিছু মিলে যেটা হয়, যে আপনি যেটা বললেন সেটাই আমরা আলোচনা করতে চাই, যে ক্রিকেট এগিয়ে যায় এবং ক্রিকেট মানেই বাংলাদেশের মানুষ কিন্তু একটা জায়গায় দেখবেন, ওই দল মত নির্বিশেষে সবাই হা করে টেলিভিশনের দিনে তাকায় থাকে যে আমার বাংলাদেশ জেতে কি না, কি করে। ক্রিকেট হাসলেই বাংলাদেশ হাসে। অতএব আমরা চাই, আপনি যে কথাটি বললেন, আমরা যেন নির্ভর না হয়ে যাই, যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো মিটিয়ে নিয়ে আমরা ক্রিকেটকে যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, একই সাথে ফুটবলকেও। অনেক ধন্যবাদ আপনাকে। দেশের কথায় আসি, মানে গত কয়েকদিন ধরে বেশ অস্থিরতা বিরাজ করছে পাশের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের। মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং
ভারতের বিভিন্ন জায়গায় আমাদের মানে যে অফিসগুলো সেই জায়গাতে বিক্ষোভ হচ্ছে, এবং বিশেষ করে আগরতলার বিক্ষোভটা তো একেবারেই এটা মেনে নেওয়া যায় না যে জায়গা থেকে, ন্যাক্কারজনক একদম। এই যে ঐক্যের ডাক শুরু হলো, গতকাল ছাত্র নেতাদের সঙ্গে বসেছেন, আজকে রাজনৈতিক নেতাদের সাথে বসবেন, কালকে ধর্মীয় নেতাদের সাথে বসবেন, আপনার মন্তব্য জানতে। আমি মনে করি যে এটা অত্যন্ত সময় উপযোগী একটি ডাক। জি, মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা উনি সঠিক কাজটি করেছেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে 5ই অগাস্টের পরে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তখন এই সরকারের কাছে কিন্তু আমাদের জনগণের প্রত্যাশা অনেক অনেক বিরাট আকাশচুম্বী প্রত্যাশা ছিল। কিন্তু মানে 100 দিন প্রায় আরও বেশি, এখন প্রায় 3.5 মাসের উপরে হয়ে গেছে। যা আমরা পেয়েছি, জানি না সামনে কি অপেক্ষা করছে, যা আমরা পেয়েছি সেটা কিন্তু আশাব্যঞ্জক না, এবং সেটা কিন্তু খুশির কোনো ব্যাপার না। যদিও মাননীয় প্রধান উপদেষ্টা শুরু থেকে বলেছেন দেশ বিভাজন করা যাবে না, আমরা একটি পরিবার, হ্যাঁ একদমই পরিবার। এবং আপনি দেখেন, একটা কথা বলি আমি, যে ভারতে কিন্তু আপনি যা দেখবেন সেটা হলো যত কিছুই থাকুক, মানে আপনি ভারতের প্রসঙ্গ যেটা তুললেন, বাংলাদেশের প্রসঙ্গে এই সময়ে ভারত কিন্তু একাট্টা। আমি সে কথাটাই বলতে চাচ্ছি যে ভারতের ভেতরে আপনি দেখবেন যে দালাল আছে, তারা ভারতের দালাল, দেশের দালাল, কিন্তু আমাদের দেশে বাংলাদেশে বিদেশের দালাল। এই পার্থক্যটা বুঝতে হবে। তো এই ক্ষেত্রে যেটা আমি মনে করি যে সবার সাথেই আমাদের মিলেমিশে চলতে হবে। আর একটা কথা খুব স্পষ্টভাবে বলি, যে আমাদের যে প্রতিবেশী, এত বড় একটা প্রতিবেশী দেশ, আমাদের বন্ধুপ্রতিম দেশ, এবং তাদের ভূমিকা 71-এ নিশ্চয়ই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। এখন বৈরিতা করে কিন্তু কোথাও, কোনো ক্ষেত্রে, কোনো সেক্টরে, বিশেষ করে এই সময় আপনি সফল হতে পারবেন না, কোনো ভালো কিছু পাবেন না। বৈরিতা না, আমাদের প্রয়োজন হচ্ছে এখন বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্ব হলো যোগ্যতা এবং ন্যায্যতার ভিত্তিতে, সমভিত্তিতে হতে হবে। মানে বন্ধুত্ব মানে হলো যে একজন আকাশে আরেকজন পাতালে, তাহলে কয়েকটি বক্তব্য তুলে ধরতে চাই। মাননীয় আইন উপদেষ্টা বলেছেন যে ভারত ভাবছে এটা শেখ হাসিনার বাংলাদেশ, এটা কিন্তু আর শেখ হাসিনার বাংলাদেশ না। একই সাথে কালকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে হাসনাত আব্দুল্লাহ একই সুরে কথা বলেছেন। ভারতের হাই কমিশনার, তাকে তলব করা হয়েছিল, তিনি বলেছেন যে এর বিশেষ কি একটি ইস্যুকে নিয়ে আমরা যদি বেশি করে কথা বলি সেটাই আসল না, আমাদের সহমর্মিতা, আমাদের নিজেদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। কি মনে হয় সব কিছু মিলিয়ে? আমি তো বলবো যে আসিফ নজরুল যে কথা বলেছেন ঠিকই বলেছেন, এবং যত কথাই আমরা বলি না কেন, বাহ্যিকভাবে যেটাই হোক না কেন, ভারতের সরকারের ভেতরে তো কিছুটা রক্তক্ষরণ আছেই। কারণ 15 বছর যেই সরকার কোনো রকম উচ্চবাচ্য না করে তাদেরকে সমর্থন দিয়ে গেছে, তাদেরকে সহযোগিতা করে গেছে, ন্যায় অন্যায় সবভাবেই করেছে, তো তাদের হঠাৎ করে এইভাবে পতন হওয়াটা তাদের কাছে সহজ গ্রহণযোগ্য মনে হচ্ছে না। এবং এখন যারা আসবে তারা তাদের সাথে কতটুকু সেই রকম হবে, কারণ ভারত যদি আপনি ভালোভাবে পর্যালোচনা করেন দেখবেন যে ভারত কিন্তু অনেক অন্যায় কাজও করে গেছে, অনেক অন্যায় সুযোগ সুবিধা নিয়ে গেছে, মানে সমর্থন দিয়েছে নিয়ে গেছে। হ্যাঁ, সমর্থন দিয়েছে নিয়ে গেছে, এটা ভারতেরও দোষ দেওয়া যায় না। সবাই তো চাইবে, যেমন খেলাতে নিজের স্বার্থ, খেলাতে সবাই জিততে চায়, যে ভালো খেলে মানে ষড়যন্ত্রে সবাই জিততে চায়, কিন্তু যারটা পারফেক্ট হয় সে জেতে, বাকিরা জেতে না। তো ওই ব্যাপারগুলো কিন্তু আসিফ নজরুল একেবারেই ঠিক কথা বলেছেন, যেটা শেখ হাসিনার বাংলাদেশ না। মানে ভারত থেকে যা বলতো শেখ হাসিনা তার চেয়ে তারও আগ বাড়িয়ে দিত, এই জিনিসটা আর হবে না। কিন্তু আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। এই মুহূর্তে আমি জানি না আমার এই কথাটি কে কিভাবে নেবেন, এই মুহূর্তে ভারতে আমাদের চিকিৎসার জন্য আমরা যেতে পারছি না, আমরা নানা কাজেও যেতে পারছি না, তা আমরা কি এই সময় একটা জেদ নিতে পারি না যে না, আমাদের বাংলাদেশে আমরা চিকিৎসার ব্যবস্থা করব, যাইতে হবে না আমাদেরকে ওদের জায়গায়? শুধু একদম ঠিকই বলেছেন। কেন পারি না? এটা তো স্বাধীন দেশ নাকি? হ্যাঁ,
এখানে যেটা হয়েছে কি আমাদের মানসিকতাটা ওইভাবেই বেড়ে উঠেছে যে হ্যাঁ ওখানে যেতে হবে। কিন্তু এখন যেটা দেখেন, আমার তো অসুস্থতা আছে, আমার তো রোগ আছে, আমার তো চিকিৎসা দরকার, আমার এখানে তো হসপিটাল আছে, ডাক্তার আছে, আমার এখানে হসপিটাল আছে, ডাক্তার আছে। যদি আমি এখন আমার হসপিটালের উপরে, ডাক্তারের উপরে আস্থা রাখতে না পারি, নো প্রবলেম, আমি কিন্তু এখন ব্যাংকক চলে যাচ্ছি। ব্যাংকক আপনার টাকা আছে বলে যাচ্ছেন, আর যার টাকা নেই, আমার টাকা নেই, আমি কি করবো? না না, আমি বলছি যে এখন যেটা হয়েছে যে টাকা যাদের আছে তারাও কিন্তু অনেকেই ব্যাংককের চাইতে ভারতকেই প্রেফার করতো, পাশের দেশ চিকিৎসার ক্ষেত্রে। এবং তারা মনে করতো যে এরা আমাদেরকে বোঝে, আমাদের ভাষা বোঝে, আমাদের সব কিছু বোঝে, এরা কমিউনিকেশন। হ্যাঁ, এবং এ ব্যাপারে তো কোনো সন্দেহের অবকাশ নাই যে ভারতের চিকিৎসা না প্রত্যেকটা পেশাই সেবা হিসেবে আছে। আমরা সেই জায়গাটা তৈরি করতে পারি না। আমাদের একজন ডাক্তার, আমি বলবো না, অত্যন্ত নামকরা কার্ডিওলজিস্ট, উনি আমার ফ্ল্যাটেই থাকতেন, আমার মানে কম্পাউন্ডে থাকতেন। সকালে 8টায় উনি পিজিতে যেতেন, আমি জাস্ট আপনাকে বলছি, সকালে 8টায় পিজিতে যেতেন, ওখান থেকে 1টার সময় আসতেন বাসায়, এসে খেয়ে 1 ঘন্টা উনি রেস্ট নিতেন, রেস্ট নিয়ে 3টা থেকে চলে যেতেন শান্তিনগর পপুলারে, 5টার সময় চলে যেতেন ধানমন্ডি পপুলারে। একটা মানুষ। এবং তারপরে আরেকটা, আমি ভুলে গেলাম এই মুহূর্তে নামটা, আরেকটা জায়গায় যেতেন, যে সে রাত্রে 1টা, 1:30, 2টার সময়। মানুষ তো না, মাথারও তো কাজ করে। সেই কারণেই কিন্তু আপনার এই ভুলগুলো হয়, আস্থাগুলো পাওয়া যায় না, মানে তাড়াতাড়ি ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও। এবং ধরেন যে ম্যাক্সিমাম ইরা দেখবেন যে চার্জ নিচ্ছে স্পেশালিস্টের, কিন্তু ডাক্তারি করছে হলো অ্যাসিস্ট্যান্ট। অনেক ধন্যবাদ। আমরা জানি না যে আমাদের এই সংকট কালেও আমরা মানে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবো কিনা। পারা উচিত অবশ্যই। এখন যে প্রসঙ্গটা তুলবো, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল গতকাল যে গবেষণা দিয়েছে, এটাতে আমরা সবাই জানি যে দুর্নীতিতে বেশি এগিয়ে হলো পাসপোর্ট, আর ঘুষটা বেশি হলো বিচারালয়ে। তা এই যে আলোচনা হলো, তা কে ঘুষ খায়, কে দুর্নীতি বেশি, বিচার আপনি জানলেন, আমিও জানলাম। ভবিষ্যৎ কি হবে? কিছু হবে না, তাহলে কিছু হবে না। এবং এই কথাটাই আমি বারবার বলছি যে আমরা যেভাবেই বলি না কেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদেরকে ধরে নিতে হবে যে এটা বিপ্লবের ফসল। বিপ্লবী সরকারের যেই অ্যাটিটিউড থাকা উচিত, যে স্পিরিট থাকা উচিত, সেটা থাকতে হবে। এখন ওনারা যদি মনে করেন, একটা ব্যাপার হচ্ছে যে আপনি যখনই কোনো একটা চেয়ারে যাবেন, তখন কিন্তু আপনি সবার প্রিয় ভাজন হতে পারবেন না, কারো বিরাগ ভাজন হবেন, পরিবারেও একটা মানুষ সবার প্রিয় হয় না। আচ্ছা, একইভাবে যখন আপনি সত্যি কথা বলবেন, তখন এটা কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। তো আমরা এই ব্যাপারটাকে মাথায় রেখে যদি চলি, তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু তাছাড়া আমাদের কিন্তু আসলে যেভাবে আমরা বলি, যেভাবে চিন্তা করি, বাস্তবে সেটা প্রতিফলন ঘটে না। আজকে ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে। আপনি দেখেন আফ্রিকান দেশগুলোর দিকে দেখেন, ওরা যখন বিপ্লবের পরে স্বাধীনতা এলো, আসার পরে যারা কারাপ্টেড ছিল, যারা চুরি করত, যারা ডাকাতি করত, যারা ব্যাংক লুট করেছে, তাদেরকে ধরে এনে সামারি ট্রায়াল করে টেলিভিশনে ঘোষণা দিয়ে ওপেনলি স্টেডিয়ামে ফায়ারিং স্কোয়াডে তাদেরকে গুলি করে মেরেছে। এটা আমি গর্বের কথা বলবো না, হ্যাঁ, এটা চাই না, কিন্তু কথা হলো যে তারা করেছে, ফলে উইদিন আ মান্থ সবার। মানে আপনি যেটা বলতে চাইছেন যে যিনি অপরাধী, সেই অপরাধীর যদি শাস্তির বিধান বা শাস্তির দৃষ্টান্ত না হয়, তাহলে তো অপরাধী হাসতে হাসতেই অপরাধ করবে। যেমন আমি এই প্রসঙ্গটা তুললাম, আবারও তুলতে চাই, যে পাসপোর্টে গেলে কি হয়, দালালরা কাজ করে, সেটা আমরা সবাই জানি। এবং বিচারালয়ে ঘুষ না দিলে কি হয়, সেটাও আমরা সবাই জানি। জানলাম, করলাম না, কিছুই হলো না। এটাই তো হচ্ছে দুর্ভাগ্যজনক। না, খুবই দুর্ভাগ্যজনক। এবং দেখেন, এই যে আমরা যত কথাই বলি না কেন, থানায় গেলে আপনাকে পয়সা খরচ করতে হবে, মানে এটা একটা অভ্যাস হয়ে গেছে। আপনি ময়নাতদন্তের ওখানে গেলে যাবেন, সেখানেও এটা লাগবে। প্রতিটা ক্ষেত্রে এই জিনিসটা আছে। এখন এটাকে পরিবর্তন করতে গেলে কিন্তু আপনি মানে ওয়ান ফাইন মর্নিং উঠে আপনি পরিবর্তন করতে পারবেন না, আপনাকে প্রসেসটা শুরু করতে হবে। বা এই যে দুদক আজকে এত বছর ধরে একটা প্রতিষ্ঠান,
আমাকে একটা এক্সাম্পল বলেন তো যে দুদক এই কাজটি করেছে। যেই সরকার আসে সেই সরকারের পক্ষে কিছু ওই মানে বিরোধী দলকে বা বিপক্ষকে হয়রানি করে, ব্যাস দ্যাটস অল। একটা এই যে এত এত বড় বড় যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, এটা হয়েছে ওটা হয়েছে আমরা বলছি, তো দুদক কি করেছিল? তখন দুদক বলবে যে আমাদের তো হাত বাঁধা ছিল, আমাদের তো সরকার কিছু করতে দেয় নাই। এই হাত বাঁধা ছিল এটা যেন বলতে না পারে, সেই ব্যবস্থাটাই নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। রানাক, আপনাকে পেলাম বলে এই কথাটা একটু জিজ্ঞেস করতে চাই, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে একটি পত্রিকা বের করেন, মাসিক সারগাম, এবং সংস্কৃতি নিয়ে আপনার আন্দোলনটা বেশি। ঠিক এই সময়ে দেশের সাংস্কৃতিক অবস্থা কেমন, কি মনে হচ্ছে? আমি বলবো এই সময় সাংস্কৃতিক অবস্থাটা খুবই হতাশাব্যঞ্জক। কেন? প্রথমত হলো, যেমন ধরেন চাঁদপুর, এটা অত্যন্ত কালচারাল। যেমন আপনাকে ছোট্ট করে যদি বলি, আমি জানি না এই প্রশ্নটি কে কিভাবে নেবেন, এইটা তো বিজয়ের মাস, ডিসেম্বর বিজয়ের মাস, এটা তো অস্বীকার করি না, কিন্তু এই মাসটাকে, এই সময়টাকে দেখে কি মনে হয় বিজয়ের মাস? আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে চাঁদপুর কালচারালি সবচেয়ে অ্যাডভান্সড, এবং চাঁদপুরে কিন্তু ডিসেম্বরের 1 তারিখ থেকেই নানান প্ল্যাটফর্মে এই বিজয়ের অনুষ্ঠান হতে থাকে। সেখানে বিজয়ের নাটক, বিজয়ের গান, এই জিনিসগুলো, কারণ আপনি যদি এগুলো না করেন আমাদের প্রজন্ম তো জানবে না, শুনবে না, বুঝবে না। তার মানে কি এখন সুপরিকল্পিতভাবে আমরা ওই অধ্যায়টাকে ইরেজ করছি? আমরা যদি ওই অধ্যায়টাকে ইরেজ করতে চাই, সেটা কোনোদিনই সম্ভব হবে না, কোনোদিনই সম্ভব হবে না। উদ্যোগ তো হচ্ছে বোধহয় নাকি? উদ্যোগ তো অনেক কিছুই হয়, উদ্যোগ তো অনেক কিছু হয়, এতে তো কিছু এসে যায় না। আমি আপনাকে বলে দিই স্পষ্টভাবে যে ইম্পোজ করে, জোর করে আপনি চাপিয়ে দিয়ে কিছু করতে পারবেন না। আমার মনের ভেতরে এই যে ভোরবেলা মিউজিক কলেজের পাশ দিয়ে যাবার সময় শুনতাম নারায়ণদা করে রেয়াজ করছেন, তবলা বাজাচ্ছেন, আরেকজন তানপুরা বাজাচ্ছেন। এটাই তো আমার সংস্কৃতি, এটাই তো আমার সংস্কৃতি, আমি তো এটা ভুলতে পারবো না। একই সাথে কোরআনের তেলাও তো আমরা শুনতে পাই, পবিত্র কোরআনের তেলাও তো শুনি, এটাও আমাদের সংস্কৃতি। অবশ্যই, এবং আমাদের সংস্কৃতি যেটা, একটা জিনিস বলি আপনাকে, যত কিছু বলি না কেন, খেলাধুলা এবং সংস্কৃতি এই দুটোকে যদি প্যাট্রোনাইজ করা না যায় এবং যদি এটাকে উন্নত করা না যায়, দেশে উন্নতি হবে না। আপনি যতই বলেন, আপনি কি প্রডিউস করবেন? কোনো ভালো মানে এক্সট্রা কারিকুলামের কোনো স্টুডেন্টকে আপনি প্রডিউস করবেন না, করবেন হলো ও চাঁদাবাজ, মানে পলিটিক্যাল এলিমেন্ট তৈরি করবেন, সেটা কিন্তু আমাদের কাম্য না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। প্রথমে আমরা ক্রিকেটের কথা আলোচনা করেছিলাম, আবার বলি ক্রিকেটের একটা জয় হলো, এবং আমরা জয়ের ধারা যেন অব্যাহত রাখতে পারি। কারণ আবারও বলি, ক্রিকেট হাসলেই বাংলাদেশের মানুষ হাসে। ভালো থাকবেন, খোদা হাফেজ।